এসআইআর আবহে 26-এর প্রচার শুরু করে দিল তৃণমূল। বিধানসভা ধরে ধরে প্রচার, কোঅর্ডিনেটরের তালিকা প্রকাশ। 34 সাংগঠনিক জেলার প্রচার, কোঅর্ডিনেটরের নাম প্রকাশ করল তৃণমূল। বীরভূমে প্রচারের দায়িত্বে কোর কমিটি। 1 জানুয়ারি থেকে ভোট প্রচারে তৃণমূল। বিধানসভা ধরে ধরে প্রচার, কোঅর্ডিনেটরদের নামের তালিকা। ইতিমধ্যেই তৃণমূলের ভোটের প্রস্তুতি শুরু। এসআইআর আবহে 26-এর প্রচার শুরু তৃণমূলের। বিধানসভা ধরে ধরে প্রচার, কোঅর্ডিনেটরের তালিকা প্রকাশ। 34 সাংগঠনিক জেলার প্রচার, কোঅর্ডিনেটরের নাম প্রকাশ করল তৃণমূল। কিভাবে এই ভোট প্রচারের কাজ তারা নতুন বছর থেকে শুরু করছে, জেনে নিয়ে বিস্তারিত। প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, আগামী 1 তারিখ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক কর্মসূচি নিয়ে তারা ভোটের ময়দানে নামতে চলেছে এবং এই প্রচার কর্মসূচিকে দেখার জন্য জেলার যারা দায়িত্ব রয়েছেন তাদের বাইরে তারা প্রত্যেকটা জেলাতে তারা কোঅর্ডিনেটর নিযুক্ত করলেন। বিভিন্ন সাংগঠনিক জেলার মধ্যে থাকা বিভিন্ন বিধানসভা কেন্দ্রকে বাছাই করা হয়েছে। সেখানের এই যাবতীয় প্রচার কর্মসূচির দায়িত্বে থাকবেন এই জেলা কোঅর্ডিনেটররা এবং তারা প্রত্যেক দিনই প্রচার কর্মসূচি সংক্রান্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট পাঠাবেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে। যেমন উল্লেখযোগ্যভাবে যেমন সাংসদ জগদীশ বসুনিয়াকে যেমন দায়িত্ব দেওয়া হয়েছে কোচবিহারের দিনহাটা, সিতাই, কোচবিহার দক্ষিণের, ঠিক একই রকম ভাবে রবীন্দ্রনাথ ঘোষ তাকে কোচবিহার উত্তর, নাটাবাড়ি, তুফানগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। আবার কোচবিহারেরই প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে মেখলিগঞ্জ, মাথাভাঙা, শীতলকুচির দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রাজীব ব্যানার্জি, তিনি দায়িত্বে রয়েছেন, তাকে যে সমস্ত বিধানসভাগুলি দেওয়া হয়েছে তার মধ্যে নন্দীগ্রাম পড়ছে। অন্যদিকে কলকাতার গুরুত্বপূর্ণ বিধানসভাগুলির মধ্যে তার মধ্যে যেমন চৌরঙ্গি রয়েছে হচ্ছে জোড়াসাঁকো, সেখানে কুণাল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার মৌসুম বেনজির নোরকে দায়িত্ব দেওয়া হয়েছে। বেচারাম মান্না, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে হুগলির। এরকম ভাবে একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রত্যেক দিনের কাজই হচ্ছে এই যে প্রচার চলবে, এই যে 1600 যে ইনফ্লুয়েন্সার তৃণমূল কংগ্রেস বাছাই করেছে তাদের সঙ্গে জনসংযোগ কি হলো, বা বাকি বুথ স্তরের যে জনসংযোগের জন্য যে কর্মসূচি তারা নিয়েছে, সেই কর্মসূচিতে প্রত্যেক দিনে কি কি ঘটনা হচ্ছে, কেমন কর্মসূচি চলছে, তার বিস্তারিত তথ্যই জেলা কোঅর্ডিনেটররা দেবেন এবং দলও তাদের সঙ্গে কথা বলেই প্রচারের কর্মসূচির বিষয়ে বুঝে নেবে বলে এদিকে দায়িত্ব দেওয়া হলো। ওকে, হিয়ারিং এ হয়রানির খবর। শতায়ু হাঁটতে পারেন না, তাকে হাজির হতে হয়েছে কোথায়? এসআইআর এর শুনানিতে। কেউ আবার দুবার স্ট্রোকে আক্রান্ত, 96 বছর বয়স, তবু যেতে হয়েছে বিডিও অফিসে। এসআইআর শুনানিতে দিকে দিকে বয়স্কদের চরম হয়রানি। কি অবস্থা এই ভদ্রমহিলা, কি অবস্থা? ইনি মুক্তিবালা প্রামাণিক, পূর্ব বর্ধমানের কাটোয়ার রাধাকৃষ্ণপুরের বাসিন্দা। শতায়ু মুক্তিবালা এখন আর হাঁটতে পারেন না। এই অবস্থাতেও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে ভ্যানে শুয়ে। যে অবস্থায় এই বৃদ্ধাকে নিয়ে আসা হয়েছে, এই বৃদ্ধার কিন্তু এর পরে শারীরিক ধকল নেওয়ার মতন সক্ষমতা নাও থাকতে পারে। প্রথমে ভ্যানে, তারপর নাতির কোলে করে বিডিও অফিস। আমরা বলেছিলাম এখানে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডা, বুড়ো মানুষ, সবই ওকে কোলে করে তোলাইতে হচ্ছে, কোলে করে নামাইতে হচ্ছে। অফিসার বলেছে যে এখানে নিয়ে আসতে হবে। কোচবিহারের দিনহাটার বাসিন্দা নিখিল চন্দ্র সরকার, বয়স 96, দুবার স্ট্রোক হয়ে গেছে। অসুস্থ শরীরে ঠিকমতো হাঁটতে পারেন না, তবু তাকে ডেকে পাঠানো হয়েছে হিয়ারিং এ। আমার নামে নোটিশ আসছে, তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। আরে কিভাবে কি করলো কিছুই বুঝলাম না। উনি এতদিন থেকে বাড়ি ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছি। মালদার ইংরেজ বাজারের ঝর্ণা দাস, বয়স 90 ছুঁই ছুঁই, সোজা হয়ে হাঁটতে পারেন না। এই অবস্থাতেও যেতে হয়েছে এসআইআর এর শুনানিতে বিডিও অফিসে।
হুগলির তারকেশ্বরের মালতী পণ্ডিত, বয়স ৮০, ঠিকমতো হাঁটতে পারেন না, সঙ্গী লাঠি। সেই লাঠি হাতেই উপস্থিত হতে হয়েছে এসআইআর হিয়ারিং এ। আমার নাম আছে না পোর্টালে, আমি 2002 সালে আমার লিস্টে নাম আছে। আমি বললাম বিএলআর কে, বাবা আমি না গেলে হবে না, দাঁড়াতে পারি না। বলে তোমাকে যেতেই হবে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, এখানকার বাসিন্দা রোহিত কুমার মণ্ডল এবং শ্যামসুন্দর মণ্ডল, দুজনেরই বয়স ৮০, অশক্ত শরীর, ঠিকমতো হাঁটতে পারেন না। তা সত্ত্বেও যেতে হয়েছে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে। 2002-ও দিয়েছি, কিন্তু ভোটার লিস্টে নাম নেই। তারপরেও আজকে হিয়ারিং আসছে। হ্যাঁ, তারপরে হিয়ারিং আসতে হলো। এই পর্যন্ত আমি ভোট দিয়েছি, ডকুমেন্ট সব চেয়েছে, ডকুমেন্ট সব দলিল, ৭৫ সালের দলিলও দিয়েছি। ইনি গীতারানী দেবনাথ, বয়স ৯০, সদ্য হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন, এখনো ক্যাথিটার লাগানো। এই অবস্থাতেও তাকে হাজির হতে হয়েছে শুনানিতে পূর্ব বর্ধমানের কালনায়। শিলিগুড়ির নকশালবাড়ি, বিক্রমাস মুন্ডা, বয়স ৮৯। দক্ষিণ কটিয়া জোতে বাড়ি, ৮০ বছরের নীলমোহন সরকারের। এই বয়সেও লাইন দিতে হয়েছে এসআইআর শুনানিতে। জ্যোতি বসুক থেকে ভোট দিয়ে কোনো দিন আমার বাকি রাখিনি, সকাকে ভোট দিছি। অসুবিধা, শ্বাসের কষ্ট, বাড়িতে করলে তো ভালো সুবিধা হতো। উত্তর ২৪ পরগনায় বারাসাত ১ নম্বর ব্লকের শুনানি। গাড়ি ভাড়া করে সেখানে হাজির ৮৩ বছরের শোভারানী দে। তাঁরও বাড়ি হৃদয়পুরে। পরিবারের দাবি ১০,০০০ টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হয়েছে। আমাকে দুটো গাড়ি ভাড়া করে ৫-এর বাজে ১০,০০০ টাকা খরচা আছে। এই ১০,০০০ টাকা খরচা আমার ঘর থেকে দিতে হলো। তো এই জাস্ট এখানে হিয়ারিং অ্যাটেন্ড। কত দূর থেকে আসছে? হৃদয়পুর কৈলাসনগর থেকে এসেছি। অসুস্থ মানুষ টেনে নিয়েছে, রাস্তায় কিছু হয়ে গেলে কিছু করার ছিল না আমার। হৃদয়পুরেরই বাসিন্দা বাবলি দত্ত, বয়স ৬৬, অসুস্থ, পেসমেকার বসানো হয়েছে। এসআইআর শুনানিতে যেতে হয়েছে ৫ কিলোমিটার দূরে বারাসাত ১ নম্বর ব্লকে। তার দাবি এর জন্য ১০,০০০ টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হয়েছে। যেহেতু আমার প্রেসমেকার বসানো আছে, ভালভ রিপ্লেসমেন্ট আছে, আমার একটা শারীরিক কষ্ট অনুভব করছি আমি এখন। বীরভূমের শিউড়ির বাসিন্দা রহিম শাহ, বয়স ৬৭, বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার ছুটি পান, সোমবার হাজির শুনানিতে। শিউড়িরই বাসিন্দা মিতা রায়, তিনিও বয়স্ক, তাকেও যেতে হয়েছে শুনানিতে। হাজির হতে হবে বলেছে, তাই এসেছি। কষ্ট করে কেন আমাকে ডেকেছেন? মানে এই অবস্থাটা আমাকে আনাই উচিত হয়নি। একে শীতের কামড়, তার মধ্যে সকাল সকালে এসআইআর শুনানিতে নদিয়ার কৃষ্ণনগরে বয়স্কদের দুর্ভোগের এক শেষ। 2002 সালে তার আগে আমাদের নাম ছিল, তো এখন কথা হচ্ছে 2002-এ দেখছি নাম নেই। আমাদের আসা খুবই অসুবিধা, এবং এই ঠান্ডার মধ্যে যে এসেছি খুবই কষ্ট করে এসেছি। কেউ অসুস্থ, কেউ বয়স্ক। এই অবস্থায় জলপাইগুড়ির ধূপগুড়িতে শুনানিতে হাজিরা। কোমরে ব্যথা। এই ঠান্ডার মধ্যে কতটা কষ্ট হচ্ছে? 2002 লিস্টে নাম ছিল না আপনাদের? দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা আরি হোসেন শেখ, ঠিকমতো হাঁটতে পারেন না। কুলতলিরই বাসিন্দা যুধিষ্ঠির মণ্ডল, তিনিও অসুস্থ, ঠিকমতো কথা বলতে পারেন না। দুজনকেই হাজির হতে হয়েছে হিয়ারিং এ। হিয়ারিং এ ডেকেছে? হ্যাঁ, আমার শরীর খারাপ তো। বছর ৭০-এর মীনাক্ষী মিত্র, বয়সের ভারে হাঁটতে সমস্যা, তাই সঙ্গী পরিচারিকা। ইনি অশোক কুমার চট্টোপাধ্যায়, সঙ্গী লাঠি। অসুস্থ শরীরে দুজনেই হাজির শুনানি কেন্দ্রে কলকাতার রাসবিহারীতে। নিউ টাউনেও শুনানিতে বয়স্কদের হয়রানির অভিযোগ। সমস্যা তো আছে, আমার কিডনি প্রবলেম আছে। সমস্যা তো হচ্ছে, তো আসতে তো পায়ে ব্যথা আছে। দিকে দিকে শুনানিতে বয়স্ক এবং অসুস্থদের হয়রানির অভিযোগ। এরই মধ্যে স্যান্ডেলে নির্বাচন কমিশনের পোস্ট, সেখানে ছবি দিয়ে দাবি করা হয়েছে হাওড়ার শিবপুরে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ই রিকশার ব্যবস্থা করেছে কমিশন। নিউজ 18 বাংলা। সোমবার এসআইআর শুনানির তৃতীয় দিন।
জেলায় জেলায় হয়রানির একই ছবি। কোথাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অন্তঃসত্ত্বা, কেউ হাজির ভাঙা পা নিয়ে, কেউ আবার কাছা পড়ে শুনানিতে। সোমবার সকালে বসিরহাট 2 বিডিও অফিসে হিয়ারিং এর জন্য ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইন। সেই লাইনে গিয়ে দাঁড়াতে হয় 8 মাসের অন্তঃসত্ত্বাকে। সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে? এই মাথা ঘোরাটা, তো বাথরুম পাচ্ছি বারবার, অসুবিধা তো হবে এত লোকজন না আসলে। শুনানিতে ডাক করার কি সমস্যা? তো হিয়ারিং এ দেখে জানি না এখন কি করবে। অনেকক্ষণ বসে আছে? অসুবিধা হচ্ছে না? উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানে অন্তত 5,500 ভোটারকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়। এদিন প্রচন্ড ঠান্ডায় ভাঙা পা নিয়েই শুনানিতে হাজির নাজমা খাতুন। হাঁটতে পারছেন না, কোনো মতে টোটো ভাড়া করে এসেছেন। হ্যাঁ? এই ভাঙা পা নিয়ে আসতে হলো? কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, টোটো রিজার্ভ করে আনছে, কিরকম করে যাবো উপরে, আমার পা ভেঙে গেছে। ভাঙা পা নিয়ে খুব কষ্ট হয়। জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার বাসিন্দা শ্যামল ছেত্রী 25শে ডিসেম্বর বাবা মারা গেছেন। এদিকে সোমবার হিয়ারিং, বাধ্য হয়ে কাছা পড়া অবস্থাতেই শুনানিতে হাজির হতে হয়েছে। আচ্ছা, বাবা প্রতিদিন আমাদের পুরোহিত আছে কাজ করে, সে পুরোহিত কাছে কষ্ট করে সকালবেলা আসতে হলো। এটাও তো কষ্ট হচ্ছে, খালি পায়ে এরকম অবস্থায় আসাটা। বাবা মারা গেলেন কবে? এই 25 তারিখে। আপনি অনুরোধ করেছিলেন? অনুরোধ আর কি বলবো, আর কি বললো? বলো আসতে লাগবে। জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা মাধব ভক্ত। সোমবার তাঁকে শুনানিতে ডাকা হয়। মাধবের মেয়ের শুনানিতে ডাক পড়েছে বুধবার। মাধবের দাবি, তার মেয়ের হার্টে ফুটো, চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার কথা। 2 মাস আগে ট্রেনের টিকিট কেটেছেন। মঙ্গলবার ট্রেন, কিন্তু বুধবার মেয়েকে শুনানিতে ডাকা হয়েছে। 31 তারিখে না হয়ে যেত, অন্য ডেটটা যদি করতো যেত আমার ভালো হতো। কেন? আমি এখন বাইরে যাচ্ছি মেয়েটাকে নিয়ে ট্রিটমেন্টে। কি হয়েছে? মেয়ের হার্টের ফুটো। আচ্ছা, কবে ডেট পড়েছিল? 31 তারিখ। 31 তারিখ। আর যাবেন কবে আপনি? মঙ্গলবার ভোর 3টা। এখন কোথায় এসছেন? আমি এই বিডিও অফিসে আসছি। সোমবার আলিপুরদুয়ার 1 ব্লকের বিডিও অফিসে হিয়ারিং এ হাজির পরিযায়ীরা। কেউ ভিন রাজ্যে কাজ করেন, কেউ আবার ভিন দেশে। শুনানির নোটিশ পেয়ে সব কাজ ফেলে তড়িঘড়ি ছুটে এসেছেন। আমি ভোটার দেখি কাজকর্ম ছেড়ে তো আসতে হলো। হ্যাঁ, এমনি কিছু কাগজপত্র চেয়েছে? হ্যাঁ, কাগজপত্র চেয়েছে। কি কি চেয়েছে? যেমন আমার যে ডকুমেন্টস আছে, আমার ফ্যামিলির ডকুমেন্টস, মানে আমার বাবা মায়ের ডকুমেন্টস, এগুলো চেয়েছে। বাড়ির সব কিছু কাজটা ফেলে দিয়ে এখানে আসতে লাগছে। এই 16-18 কিলোমিটার দূর থেকে আসছি। এখন নোটিশ করছে, এখন তো আসতেই লাগবে। টাকা চেয়ে গেলে ভালো হয়। আসলো না সেটা তো বলতে পারবো না। কার গাফিলতি বলতে পারে? সেটা আমরা কি করে বলবো। নিউজ 18 বাংলা।